এই যে আলভি, তিথি আর ইকরাকে নিয়ে আলোচনাটা, এই আলোচনাটা একটু দর্শনের আঙ্গিকে, যারা দর্শন পছন্দ করেন তারা হয়তো বুঝতে পারবেন, আর বাকিরা উল্টা মনে হবে। কেমন? এখানে দেখেন 69, আপনি যেভাবেই লেখেন 69 হবে। তার মানে 6-এর সাথে যখন 9 থাকে তখন উভয় ক্ষেত্রেই সমান। দেখেন এটা 69, এটাও 69, রাইট? আপনি যেভাবেই দেন এটা হয়ে যাবে। এবার দেখেন যে 40 সমান হচ্ছে 60, 70 সমান 30, 20 সমান হচ্ছে 80, 20 মাইনাস সমান 80 প্লাস। তাহলে জিনিসটা হলো কি, সব সময় উল্টাটা আমরা বিবেচনা করব। যা আমরা বুঝবো সেটা আমরা দেখতে পাবো না, যা আমরা দেখবো তা আমরা বুঝবো না। তাহলে আপনি যদি 70% ভালোবাসেন, সে আপনাকে 30% ভালোবাসে। যে আপনাকে 20% ভালোবাসে তাকে আপনি 80% ভালোবাসেন। যার ভালোবাসা 20%-এর কম তাকে আপনি 80%-এর বেশি ভালোবাসেন। অথবা উল্টাটা, 40% ভালোবাসে মনে করছেন, আসলে সে আপনাকে 60% ভালোবাসে। 70% সে ভালোবাসে মানে আপনি মনে করছেন সে আপনাকে 30% ভালোবাসে। আপনাকে সে 20% ভালোবাসে মানে আপনি মনে করছেন 80% ভালোবাসেন। সে আপনাকে 20%-এর কম ভালোবাসে, কিন্তু আপনার মনে হচ্ছে 80%-এর বেশি ভালোবাসে। তার মানে 100-র মধ্যে এই ঘুরঘুরটা করে। বলে এই যে সক্রেটিস 71 বছর বয়সে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পরবর্তীতে দেখা গেছে যে অ্যারিস্টটলের মতো অত জ্ঞানী না হলেও তাকেই সব থেকে জ্ঞানী বলা হচ্ছে, কারণ কি সে তার জীবন সবকিছু উৎসর্গ করে দিয়েছে। আবার সেগুলো দর্শন প্রথম সৃষ্টি করেছে, আর অ্যারিস্টটল পরে ঘষা মাজা করে অনেক বই লিখেছে, অনেক জ্ঞানী হয়েছে। কিন্তু সক্রেটিসকে হাজারো কারণে তাকে দর্শনের জনক বলা হয় পশ্চিমা বিশ্বে, এবং সেটাই যৌক্তিক। তিনি বই লিখেননি, কারণ বই পড়েননি, শিক্ষকের কাছে যাননি, কোনো কিছুই করেননি। তাহলে আমরা কি দেখছি, 69 আপনি ঘুরিয়ে যেভাবেই লিখবেন 69-ই হবে। 40 যদি হয় তাহলে 60 মনে করবেন। তার মানে ম্যাথমেটিক্স বলছে 40 সমান 40, কিন্তু দর্শন বলছে 40 সমান 60। তার মানে আপনার স্বামী যদি 40% ভালো হয় তাহলে আপনি 60% ভালো। আপনার স্বামী যদি 20% ভালো হয় তাহলে আপনি 80% ভালো। আপনার স্বামী যদি 70% ভালো হয় তাহলে আপনি 30% ভালো। আর যদি আপনার স্বামী 20%-এর কম ভালো হয় তাহলে আপনি 80%-এর বেশি ভালো হবেন। কিন্তু সমাজের চোখে কিন্তু দুইটাই অচল। যখন 20%-এর কম হয় তখন লোকে ওইটাকে খুবই নোংরা ভাবে, আবার যখন 80%-এর বেশি হয় তখন তাকে নোংরা ভাবে। তাহলে সক্রেটিস কেমন ছিল? 80%-এর বেশি ভালো মানুষ ছিল, সেজন্য তাকে 20%-এর কম মনে করা হতো। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তাহলে স্ট্যাটিস্টিক্স এইটাকে প্রমাণ করতে পারে, ম্যাথমেটিক্স পারবে না। ম্যাথমেটিক্স প্রমাণ করবে 70 সমান 70, কিন্তু ওই স্ট্যাটিস্টিক্স প্রমাণ করবে 70 সমান 30। কিভাবে? এরকম প্রচুর মানুষ আছে সক্রেটিস যাদেরকে ভুল বোঝাবুঝি, মানে ভুল বুঝতো, উল্টাটা ঘটতো, উল্টাটা। এখানে দেখেন পুলিশের লিঙ্গ কেটে ফেলে তার স্ত্রী। আমার একটা চ্যালেঞ্জ ছিল, সেটা হলো যে পুলিশ, হ্যাঁ পুরুষরা এখানে সেখানে যায়, সুযোগ খুঁজে, সুযোগ কেউ পায় কেউ পায় না, সুযোগটাই মূলত নির্ভর করে। কিন্তু এই পুলিশ হওয়ার পরে সাধারণত এদের মধ্যে যৌন কেলেঙ্কারি বেশি থাকতেই পারে। হয়তো জরিপ করতে গেলে, স্ট্যাটিস্টিক্স দেখতে গেলে এদের যৌন কেলেঙ্কারিটা বেশি, সবাই না, সংখ্যায়। কিন্তু এই পুলিশটাই কিন্তু যৌন কেলেঙ্কারি করেনি বলেই তার স্ত্রী তার লিঙ্গ কেটে দিয়েছে। তার মানে এই পুলিশ হওয়া সত্ত্বেও সে কিন্তু যৌন কেলেঙ্কারিতে ছিল না, সে কারণে তার লিঙ্গ কাটা হয়েছে। রবীন্দ্রনাথ যৌন কেলেঙ্কারি শিরোনাম। আমি বলছি যে সে যেহেতু 42-43 বছর বয়সে, 42.5 বছর বয়সে তার স্ত্রী মারা যায় মৃণালিনী, তারপরে 80 বছর পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, তার মানে 38 বছরের মতো সময় সে যৌনহীন ছিল,
কোনো নারীর সাথে যৌন কেলেঙ্কারি করতে পারেনি। মনের মধ্যে উসখুস ফুসফুস ছিল, তার যেহেতু যৌন তাড়না ছিল, কষ্ট ছিল, স্বাভাবিক একটা মেয়েকে দেখলে তার উতলা হতে পারে, কিন্তু বাস্তবে যৌন কেলেঙ্কারি করেনি। সে কারণে তার বিরুদ্ধে অতিরিক্ত যৌন কেলেঙ্কারি আছে। তো এই যে পুলিশ বা মানুষ, পুরুষ কোনো নারীকে পেলে সে আর নিজেকে ধরে রাখতে পারে না, কিন্তু এই পুলিশটা কিন্তু নিরীহ ধরনের পুলিশ হবে, এবং নিরীহ ধরনের পুলিশ হওয়ার কারণে সে যৌন কেলেঙ্কারি করেনি। তার স্ত্রী তাকে মনে করেছে যে সে যৌন কেলেঙ্কারির সাথে জড়িত, তার লিঙ্গ কেটে দিয়েছে। যদি সে রুম থেকে বের হয় বা তার স্ত্রী যে দেখে যে তার পুলিশ হাজবেন্ড এবং একটা মেয়ে, তাও আমার সন্দেহ আছে, কারণ ঘরে গেলেও বহু পুরুষ আছে যাদের সাথে নারীর যৌন সম্পর্ক হয় না। কেন? কারণ নারী বাধা দিবে, কিছু ছলনা, কিছু চালাকি করবে, নিজের কলঙ্ক ঢাকার চেষ্টা করবে, নিজেকে বোঝানোর চেষ্টা করবে যে আমি এটা পছন্দ করি না। কারণ মেয়েদের এভাবে আল্লাহ সৃষ্টি করেছে, বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। এটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে না, এটা হলো বুক ফাটে মুখ ফোটে না, এটা হলো মেয়েদের যৌনতার ক্ষেত্রে বলা হচ্ছে। মেয়ে যখন যৌনতায় আগ্রহী তখন সে কোনোভাবেই বলতে পারে না। ৩-৪ বছরের সম্পর্ক, একদিন তারা রুমে গেছে, রুমে যে কি হয়েছে, সারা রাত ধরে ওই মেয়েটার সাথে ওই ছেলেটার প্রেম সেক্স হয়নি। কেন হয়নি? হয়নি এই কারণে যে ছেলেটা জীবনে প্রথম প্রেমে পড়েছে, একটু বড় হয়ে গেছে, সে অনেক কিছু শিখেনি, তার মধ্যে দয়া মায়া কাজ করেছে। মেয়েটা বাধা দিয়েছে, বোঝানোর চেষ্টা করেছে, না বিয়ের আগে না, বিয়ের আগে না, বিয়ের আগে না, এটা বিশ্বাস করেছে, কিছু ছলনা করেছে, মেয়েটা একটু কান্নার ভাব করেছে, বাধা দিয়েছে, তখন তার মনটা গলে গেছে, সে যৌন সম্পর্ক করেনি। পরের দিন সকালে কি হয়েছে, ও চলে গেছে ভোরের দিকে, পরের দিন সকালে তাকে কি বলেছে যে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না। কারণ হলো যে এটাই নারী পুরুষ একটা জটিল খেলা। কিন্তু সারা রাত থাকার পরেও কি হলো, ওই ছেলেটার বয়স হয়তো 25, সে কোনোদিন সেক্স করেনি। আবার 25 বছর বয়সে প্রেম করতে করতে একটা পর্যায়ে গিয়ে তারা রুমে গেল, কিন্তু সেখানেও সে যৌন সম্পর্ক করতে পারল না। আর একটা ঘটনা বলি, সেই মানবাধিকার কর্মী ধরেছে, ধরে এখনো সম্ভবত সেই লোক জেলে আছে। কেন, কি ঘটেছে? ঘটেছে যেটা, সেটা হলো যে একজন চলে গেছে বিয়ে করার পরে, তখন আর একজনকে বিয়ে করেছে, এবং দ্বিতীয় বউ কমপ্লেন করেছে যে তাকে কষ্ট দেয়, মারে, এটা সেটা। এটার বিষয়টা কি? বিষয় হলো যে ছেলেটা একটু অশিক্ষিত, খুব সাধারণ, সে একটু দেরিতে বিয়ে করেছে, তার মধ্যে যৌনতার একটু প্রবলেম সে ফেস করেছে, মনে করেছে যে আমি তো কারোর সাথে সম্পর্ক করিনি, অনেক ধরনের মিডিয়া, অনেকের কাছ থেকে অনেক কিছু শুনে একটা ভয় কাজ করেছে। আর একটু বড় হয়ে যখন বিয়ে করেছে, আর ও তো জানে না যে মেয়েকে কিভাবে রাজি করাতে হয়, এটা সেটা নানান ভাবে সে কোঅপারেশনটা পায়নি, ফলে সে আর যৌন সম্পর্ক মানে পেনিট্রেশন বা ঢোকাতে পারেনি, আমি যেটা মনে করি। তখন সে কোঅপারেশনটা মেয়েটার চাচ্ছে, আর গ্রামের মেয়ে, অশিক্ষিত মেয়ে, মেয়েটা ছোট, সে তো কোঅপারেট করবে না। আর পুরুষের যৌন ব্যাপারটা তো সাইকোলজিক্যাল ব্যাপার, অনেক ধরনের ব্যাপার, সে তো কখনো যৌনতার মধ্যে যায়নি, যে কারণে ওই মেয়েটাও কোঅপারেট করেনি। তারপরে মারা ধরা করেছে, মেয়েটা, বউটা পালিয়ে গেছে। এখন কি করবে, আরেকটা বিয়ে করেছে, এখানেও তার আতঙ্কই, বাবারে আমি তো যৌন সম্পর্ক ঢোকাতে পারলাম না, এবারও তো বোধহয় পারবো না, কি হবে না হবে। আর গ্রামের মানুষ অশিক্ষিত, এই বউটাকেও জোর জবরদস্তিও করতে পারে না, কিছুই করতে পারে না, মেয়েটাও কোঅপারেট করে না, তখন মারে। অধৈর্য, এই যে যৌনতা নিয়ে সে সারা জীবন আছে, সে তো আর সহ্য করতে পারছে না, তখন মেয়েটাকে মারে। রাগের মাথায়, যৌনতার ব্যাপারটা তো বোঝেনি, এরকম সময়ে যেমন ছাগলের যৌনতা আছে কিন্তু যৌনতা নষ্ট করে দেওয়া হয়েছে, সেজন্য সে অস্থির হয়ে যায়। তারপরে এই মেয়েটাও চলে গেছে, ডিভোর্স দিয়েছে, তখন মানবাধিকার কর্মীর, মানবাধিকার ব্যক্তির শরণাপন্ন হয়, বা তারা দেখে ফেলে
তখন তাকে কেস করে এবং কেস তাকে জেল জেল দেয়, এটাই খুব স্বাভাবিক। কিন্তু ভেতরে কি জটিল ব্যাপারটা হলো, 69 থাকছে, 40 হয়ে যাচ্ছে 60। যৌন কেলেঙ্কারি যার 40 তাকে 60% মনে হবে, যৌন কেলেঙ্কারি যার 70% তার যৌন কেলেঙ্কারি 30% মনে হবে, 20% যার যৌন কেলেঙ্কারি তার যৌন কেলেঙ্কারি 80%-এর বেশি মনে হবে। কিন্তু 20%-এর কি বলে, 20%-এর কম যদি কোনো কিছু হয় তাহলে 80%-এর বেশি হবে, অনেক বেশি। আবার 20% মাইনাস মানে এখানে 20% মাইনাসও হতে পারে। সক্রেটিসের ক্ষেত্রে এটার সমান এটা, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এটা হতে পারে। তার মানে খুবই যে জ্ঞানহীন, তাকে সবাই জ্ঞানহীনই মনে করে। কিন্তু জ্ঞানটা যখন 20%-এর বেশি হয়, 50% যখন হয়, তখন মনে হবে যে ও 50% জ্ঞানী। যখন তাকে 70% জ্ঞানী মনে করা হবে, তখন সে হয়তো 30% জ্ঞানী, বা 70 সমান 70-ও হতে পারে। কিন্তু মূল খেলাটা হলো এইখানে, 20% কমও আনএক্সেপ্টেবল, আবার 80% বেশিও আনএক্সেপ্টেবল। তার মানে খুব খারাপ লোক, তাকেও খারাপ মনে করা হয়, আবার সক্রেটিস হল 80%-এর বেশি, তাকেও খারাপ মনে করা হয়। সক্রেটিস যদি 80%-এর নিচে হতো তাহলে ওকে হয়তো সেরকমই মনে করা হতো। আর বিয়ের কথা, বউয়ের কথা কি বলছি, 70% স্বামী ভালো হলে 30% স্ত্রী ভালো, 20% স্বামী ভালো হলে 80% স্ত্রী ভালো, এরকম ব্যাপারটা হয়। তে এখন দেখেন যে ইকরার ক্ষেত্রে এই যে যৌনতার ব্যাপারটা আসছে কি, সেটা হলো যে ইকরা খুব ভালো মেয়ে, প্রেম করে আলভির সাথে বিয়ে হয়েছে। পরবর্তী সময়ে আলভি খুবই হ্যান্ডসাম, সে কিন্তু একটা নায়ক বা অভিনয়ের চান্স পায়। যখন অভিনয়ের চান্স পায়, পুরুষ মানুষ, দেখতে সুন্দর, অভিনয় ভালো, তার তো সিনেমা জগৎ, নাটকের জগতের মানুষের সাথে মিশবে। আর এদিকে তিথি সুন্দরী মেয়ে, ভালো অভিনয়, কথার সাথে ভালো সম্পর্ক হবে, যেমন শাবনূরের সাথে সালমান শাহ ছিল। কিন্তু ঝামেলা হলো যে সালমান শাহ তো যৌন কেলেঙ্কারির সাথে বিয়ের আগে জড়িত ছিল না, ফলে শাবনূরকে পটাবে কি করে, যৌন কেলেঙ্কারি হয়নি। আর ওদিকে স্ত্রী সন্দেহ করেছে, স্ত্রী ভালো স্ত্রী, পবিত্র স্ত্রী, সে মনে করেছে ওরে বাবারে সালমান তো এই শাবনূরের সাথে লটর ফটর এইসব সমস্যা হয়েছে। ঠিক একইভাবে ইকরাও সহ্য করতে পারেনি, কারণ সে তো বিয়ে করেছে নায়ক হওয়ার আগেই। এখন তার মধ্যে যদি ছোটবেলা থেকে যৌন কেলেঙ্কারি থাকে এই যে জাহিরের মধ্যে, তাহলে সে তিথির সাথে যৌন কেলেঙ্কারি করছে। আর যদি জাহির আলভি ছোটবেলা থেকে যৌন কেলেঙ্কারির সাথে জড়িত না হয়ে থাকে, হ্যাঁ, অল্প বয়সে বিয়ে হওয়ার পরে দেখা গেল যে সে যৌন কেলেঙ্কারিতে কখনোই ছিল না, কিন্তু পরে আবার আসতে পারে। যেমন গ্রামের মেয়েদের কি হয়, দেবর ভাবির সাথে যৌনতা হয়, কেন হয়? কারণ হলো যে মেয়েটা 13 বছরে বিয়ে করে ফেলেছে, স্বামীর কাছে সে তাকে ঘোমটা দিয়ে চলতে হয়, স্বাধীনতা নাই, ভালোবাসা নাই, ঘরের সংসার দেখে, মশারি টাঙ্গায়, রান্না করে, বাচ্চা দেখে, এগুলো করে। আর এদিকে দেবর বাবাজি কিন্তু তার সাথে রোমান্টিক সম্পর্কে যেতে চায়। তখন কিন্তু ওর মধ্যে একটা কল্পনা, ভালোবাসা তো কখনো করিনি, ওরে আল্লাহ, দেবর তো আমাকে খুব সম্মান করে, আমাকে গুরুত্ব দেয়, আমার তো ভাল লাগে, অনেক কিছু। আর স্বামী তো বেচারা কাজকর্ম করে ব্যস্ত থাকে, কোন দিকে যায় কি করে, এসে হয়তো যৌনতা করে, যৌনতা তার স্ত্রীর ভালো লাগে না, মনের শান্তি পায় না, ঘুমটা দিতে হয়, অনেকগুলো সমস্যা হয়, ফলে এই যৌন সম্পর্ক হতো। কিন্তু এখন তো হচ্ছে না। শিক্ষিত ছেলে ভাবি মানেই তার ভাইয়ের কথা চিন্তা হয়, ভাইয়ের বউ, তার সাথে কেন সম্পর্ক করব। আর আমার তো বান্ধবী আছে, বিশ্ববিদ্যালয়ে পড়ি, হাজারো কারণে এই সম্পর্কটা হয় না, কিন্তু আগে হতো। তাহলে কি দাঁড়াচ্ছে যে ইকরা বিয়ে করেছে আলভিকে যখন তাদের বিয়ে, মানে আলভি তখনও নায়ক হয়। তাহলে এরকম ক্ষেত্রে যদি বিয়ে করে, তাহলে স্বাভাবিক নায়ক হওয়ার পরে খারাপ লাগবে যে সে নায়িকাদের সাথে মিশছে। আর যদি নায়ককেই সে বিয়ে করতো, তাহলে সে মেনে নিত যে নায়ক তো এরকম কাজ করবেই, এদের সাথে মিশবে, ওদের সাথে মিশবে, এটা স্বাভাবিক। কিন্তু মূল বিষয়টা হলো যে জাহির আলভির নির্ভর করছে সে ছোটবেলাতেই কি করেছে, 15 বছর থেকে কি যৌন সম্পর্কে আসক্ত, সে কি 20 বছর, 22 বছরের মধ্যে সে কি 5-10টা মেয়ের সাথে যৌন কেলেঙ্কারি করেছে,
তাহলে বোঝা যাবে যে তিথিকে সে পটিয়ে ফেলেছে। কিন্তু নর্মালি কিন্তু তিথিকে পটানো সম্ভব না। তিথি ভীষণ সুন্দরী, খুব চমৎকার অভিনেত্রী। আবার তিথি কিন্তু ব্যাচেলার, সে কিন্তু মনেই করতে পারে। তার মানে শাবনূর কিন্তু সালমান শাহের সাথে যৌন কেলেঙ্কারি করবে না। যদি সালমান শাহ সেই রকম এক্সপার্ট হয়, তাকে এমন ভাবে পটিয়ে ফেলবে, এটা নির্ভর করছে পুরুষ যেরকম, নারী ওরকম হয়ে যাবে। পুরুষ যদি যৌন কেলেঙ্কারির সাথে জড়িত হয়, তাহলে সে নারীর সাথে সে যৌন কেলেঙ্কারি করে ফেলবে। আবার নারী যদি যৌন কেলেঙ্কারির সাথে জড়িত হয়, ওই পুরুষের সাথে যৌন কেলেঙ্কারি করবে না। রাইট? তার মানে নারী 100টা পুরুষের সাথে যৌন কেলেঙ্কারি করলেও সে ওইটাকে লুকাবে, সে ওই পুরুষটাকে ধরা দিবে না। সেজন্য যে পুরুষটা তার সাথে যৌন কেলেঙ্কারি করছে না, তার সাথে করতে করতে যাবে না। তাহলে তিথি আমরা ধরেই নিতে পারি সুন্দরী মেয়ে, নায়িকা। আহ, স্বাভাবিকভাবে তার কিছু বয়ফ্রেন্ড, কিছু যৌন সম্পর্ক থাকতেই পারে, কিন্তু সেটার মানেই না যে জাহির আলভিকে বলবে আমার কাছে আসো। নো, জাহির আলভী নিজেই তাকে পটিয়ে ফেলবে, কারণ সে অনেক কিছু করেছে। কারণ যেরকম সুন্দর ছেলে, অভিনয়ে পাকা, সে যৌন কেলেঙ্কারির সাথে আগের থেকে জড়িত থাকতে পারে। সেই কারণে আলভী তিথিকে সে পটিয়ে ফেলতে পারে। আবার যেহেতু প্রেমের বিয়ে, প্রেমের বিয়েতে যৌন কেলেঙ্কারিটা বেশি থাকে। কারণ পুরুষ যখন অন্য নারীর সাথে যৌন কেলেঙ্কারি করেছে, তখন কিন্তু তার গার্লফ্রেন্ডকে সে পেয়ে যাবে। আর যখন ওই ছেলেটা প্রথম ওই মেয়েটার সাথে প্রেম করবে, তখন কিন্তু ওই মেয়েটাকে সে বিয়ের জন্য রাজি করাতে পারবে না। তার মানে হলো প্রথম নারীকে বিয়ে করা যায় না। রাইট? তাহলে আলভির প্রথম নারী যদি ইকরা হয়, তাহলে তাকে বিয়ে করতে পারতো না। তবে হ্যাঁ, খুব কম বয়সে, পরিবারের সাপোর্ট, পড়াশোনায় ভালো, দুইজনে একই রকম, এই ধরনের সিস্টেম থেকে প্রথম প্রেম করলে প্রথমেই বিয়ে হতে পারে। আর ইকরার ভাবে বোঝা যাচ্ছে যে ইকরা অন্য কোনো পুরুষের সাথে ছিল না, কারণ ইকরার মধ্যে পাগলামি আছে। স্বামীকে আটকে রাখা, স্বামীকে ধরা, সন্দেহ করে, এগুলো হলো যে ভালো মেয়ের বৈশিষ্ট্য। এই ভালো মেয়ের বৈশিষ্ট্য স্বামীরা পছন্দ করে না, কষ্ট পায়। এই সন্দেহ করে, এই ফোন করে, "এই দেখো তো, ভিডিও দাও তো, তোমার কাছে তিথি আছে নাকি, ওই হারামজাদিকে এই করবো ওই করবো", এরকম ব্যাপারগুলো হতে পারে। তাহলে কি দাঁড়ালো? এখন দেখেন যে একটা ছেলে ফেসবুকে বলছে যে আলভি, তিথি এদের কথা নিয়ে অ্যানালাইজ করেছে। বিশেষ করে তিথি বলেছে, "ভাইয়া, আমার খুব বিশ্বাসের জায়গা আলভি, ওকে আমি খুব নির্ভর করি", তার মানে এটাই পজিটিভ। কিন্তু ওই ছেলেটা উল্টাটা বলেছে। তার মানে যৌন কেলেঙ্কারি তাদের মধ্যে থাকতে পারে, সেটা ডিফারেন্ট। কিন্তু নির্ভরশীল যখন একটা মেয়ে বলবে, তখন ওই পুরুষের সাথে তার যৌনতা হওয়ার চান্স খুব কম। তার উল্টাটা হবে। যখন একটা মেয়ে আপনাকে বন্ধুর মতো খুবই নির্ভর, বিশ্বাসী মনে করবে, তখন আপনাকে সে যৌন কেলেঙ্কারিতে নিয়ে যাবে না। সে হলো আপনার বিশ্বাসের জায়গা। ওইটা হলো আইসক্রিম, না করলা। তাহলে একটা মেয়ের কাছে নির্ভরশীল একটা পুরুষ হলো করলা। খেতে ভাল লাগবে না, কিন্তু তাকে আমার দরকার। আর যে পুরুষটা নির্ভরশীল না, উল্টাপাল্টা কথা বলে, হাজারো ধরনের নোংরামি আছে, ওকে তার ভালো লাগবে, কারণ ওখানে নেশা। তাহলে একটা মেয়ে জামা কাপড় ঠিক নাই, উল্টাপাল্টা, আমার নেশা হবে তার সাথে যদি একটু মিশতে পারতাম, যৌন কেলেঙ্কারি করতে পারতাম। আর যে মেয়েটা পদ্মা, খুব ভালো মেয়ে, ইস, মেয়েটাকে বিয়ে করতে পারত। রাইট? ঠিক নারীরও কিন্তু একই ব্যাপার, যে পুরুষটা তো এটা সেটা, হাজারটা ছেলে, হাজারটা মেয়ে এই পুরুষটার পিছনে ঘুরে, এটা ওইটা। তাহলে যত পুরুষের পিছনে মেয়ে ঘুরবে, এটাকে সিলেকশন বলে, ফ্রি সিলেকশন। তার মানে এই ছেলেটাকে এত দামি, এত মেয়ে তার পিছনে ঘুরছে, তাহলে এই মেয়ে, এই ছেলেটাই হলো সেরা। তখন তার ঝুঁকে পড়বে। তার মানে একটা মেয়ে তার বান্ধবীর বয়ফ্রেন্ডের প্রতি বেশি ঝুঁকে পড়ে। এই ছেলেটার মধ্যে কি আছে যে আমার বান্ধবী তাকে ভালোবাসে? তার মানে উল্টাটা হয়, মানে আকর্ষণটা তো আইসক্রিমের উপরে, করলার উপরে তো না। তাহলে করলা বলতে বোঝায় যে খুবই সাদাসিধে, ভালো, খুব সৎ চরিত্রের, কোনো প্রেশার দেয় না, বাউন্ডারি দেয় না, কষ্ট দেয় না, সবসময় ভালো কিছু করে, এটা হলো করলা। একে ভাল লাগবে না, এর সাথে যৌন কেলেঙ্কারি করতে ইচ্ছা হবে না। আর যে হলো আইসক্রিম, সেটা খেতে ইচ্ছা হবে, তার সাথে আর যৌন কেলেঙ্কারি করতে ইচ্ছা হবে। তাহলে আলভি হতে পারে খুবই সুদর্শন নায়ক,
প্রেম করে বিয়ে করে সফল হয়েছে, তাহলে তার যৌন কেলেঙ্কারি খুবই স্বাভাবিক থাকার কথা। আবার এদিকে ইকরা হলো খুব তথাকথিত খুব ভালো মেয়ে, সে এসব পছন্দ করে না। সে প্রেম করে বিয়ে করেছে, মন দিয়ে ভালোবেসে বিয়ে করেছে, তাকে ছাড়া আর কিছু ভাবে না। তবে এটা যদি আলভি খারাপ চরিত্রের হয় আর আলভি যদি তিথির সাথে যৌন কেলেঙ্কারির সাথে জড়িত হয়, তাহলে ওর বউ তো আর এখন বেঁচে নাই, আত্মহত্যা করেছে। সেখানে আমার চ্যালেঞ্জ হলো যে জাহির ইকরার সাথে বিয়ের আগেই যৌনতা সেক্স করেছে বলেই ইকরা তাকে বিয়ে করেছে, হতে পারে। যদি তাই হয়, তাহলে এর সাথে যদি ইকরার সাথে সেক্স করে থাকে আলভি তার বউয়ের সাথে বিয়ের আগেই, তাহলে সে আরো 10টা মেয়ের সাথে সেক্স করে আসছে, তাহলে সে তিথির সাথে সেক্স করে আসছে। হুম। আর যদি ইকরার সাথে তার পবিত্র ভালোবাসা থাকে, সে বিয়ের আগে যদি খুব স্বাভাবিক থাকে, ভালো ছেলে থাকে, কিন্তু ইকরা বয়স কম, পরিবার থেকে আগ্রহ ছিল, এটা চেহারা ছেলেটার ভালো, নানান অভিনয় করতে পারে, এরকম উদ্দেশ্যে যদি বিয়ে করে, তাহলে হয়তো তিথির সাথে সম্পর্ক করবে না। এখন বড় বিষয় হলো তিথি। শাবনূর তো সালমানকে দরকার নাই, সালমানের দরকার। কিন্তু সালমান যে শাবনূরকে নিবে, বিছানায় নিবে, সে যোগ্যতা কি সালমান শাহের আছে? যোগ্যতা মানে সালমানের কি নানান নারীর সাথে যৌন কেলেঙ্কারি আছে, এটাই যোগ্যতা। শাবনূরকে বিছানায় নিতে হলে সালমান শাহের অনেকগুলো নারীকে বিছানায় নেওয়ার যোগ্যতা থাকতে হবে। শাবনূর তো যাবে না, কোনো মেয়ে তো যাবে না, তিথি তো আমার মনে হয় না জাহিরের কাছে যাবে, কোনোদিনই না। যদি জাহের অনেকগুলো নারী কেলেঙ্কারির সাথে থাকে, তাহলে সে ওকে বিছানায় কোন দিক দিয়ে নিয়ে যাবে তিথি নিজেও টের পাবে না। এরকম একটা জটিল ব্যাপার, আমি জানি আপনারা আমাকে ভুল বুঝছেন, আসলে এটা অনেক জটিল ব্যাপার। আমি আমার পক্ষ থেকে বললাম, আপনাদের ভালো লাগতে পারে, যেটাই লাগে।